রিপাবলিকান কংগ্রেসম্যান বেন ক্লাইন দাবি করেছেন, দেশের সীমান্ত প্রতিরক্ষা খাতে যুগান্তকারী পরিবর্তন আনতে যাচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের বিগ বিউটিফুল বিল। শনিবার ফক্স নিউজের সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। অন্যদিকে দেশের কৃষক ও উৎপাদনকারীদের জন্য বিলটি এক ধরনের বিজয় বলে দাবি করেছেন আইওয়ার রিপাবলিকান কংগ্রেসম্যান র্যান্ডি ফিনস্ট্রা। দুই রিপাবলিকানই দাবি করছেন দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা আনবে কর কর্তন বিলটি। মেডিকেইড ও অন্যান্য খাতে ব্যাপক কাটছাটের কারণে ইতিমধ্যেই দলীয় আইন প্রণেতা ও ডেমোক্র্যাটদের তীব্র সমালোচনার মুখে পড়েছে ট্রাম্পের বিগ বিউটিফুল বিল। অন্যদিকে দেশের কৃষি ও প্রতিরক্ষা খাতে যুগান্তকারী অর্জন সহ জনগণের বিলিয়ন ডলার বাঁচানো ওই কর কর্তন বিলটিকে স্বাগত জানিয়েছেন অনেক রিপাবলিকান আইন প্রণেতা। ফক্স নিউজের সাক্ষাৎকারে যুক্ত হয়ে হাউস বাজেট কমিটির জিওপি সদস্য বেন ক্লাইন দাবি করেন, জাতীয় প্রতিরক্ষা খাতের উন্নয়ন নিশ্চিতে বিরাট ভূমিকা রাখবে এই বিলটি। করদাতাদের ন্যূনতম কর ছাড়ের পরিমাণ বাড়ানো, শিশুদের জন্য বাধ্যতামূলক $1000 সেভিং অ্যাকাউন্ট খোলা কিংবা মেডিকেইড খাতে বিশাল কাটছাটের বিপরীতে গোল্ডেন ডোম নির্মাণ ও মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণে বিপুল অর্থ বরাদ্দ রাখায় বিলটি নিয়ে সমালোচনার ঝড় উঠেছে সেনেটেও। তবে রিপাবলিকান এই আইন প্রণেতা বলছেন, দেশের নিরাপত্তার স্বার্থে বিলটি নিয়ে নিশ্চয়ই একমত হবেন সেনেটররা। বিলটি বিলিয়নিয়ারদের পকেট ভারী করার জন্য করা এমন সমালোচনার জবাবে কংগ্রেসম্যান বলেন, এবারে যে কোনো অতিরিক্ত ও লুকানো কর থেকে মুক্তি পেয়েছেন দেশের নাগরিকরা। মেডিকেইড কাটছাটের বিষয়ে সাফাই গেয়ে ক্লাইন জানান, অবৈধ ভোক্তাদের থেকে সুবিধাটি কেড়ে নেওয়া হয়েছে কেবল দেশের প্রকৃত দুস্থ নাগরিকদের সাহায্যের জন্য। বিলটি সেনেট থেকে পাশ হলে নাগরিকরা আগামীতে কি সুবিধা পাবে এমন প্রশ্নের জবাবে দেশে অর্থনৈতিক স্থিতিশীলতার আশ্বাস দিলেন এই হাউস রিপাবলিকান। একই সাথে বিলটিকে দেশের কৃষকদের জন্য একটি বড় জয় বলে উল্লেখ করেন আইওয়ার রিপাবলিকান কংগ্রেসম্যান ও হাউস এগ্রিকালচার কমিটির সদস্য র্যান্ডি ফিনস্ট্রা। তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের এসব পদক্ষেপের কারণে করমুক্ত উৎপাদন সুবিধা ভোগ করবে দেশের কৃষক ও প্রস্তুতকারকরা। কংগ্রেসম্যান জানান, বিলটির কারণে দেশের বিপুল পরিমাণ অর্থ সাশ্রয়ের ফলে অর্থনৈতিক স্থিতিশীলতা আসবে, সেই সাথে ছোট কমিউনিটিগুলোকে এগিয়ে নিতে এটি বেশ কার্যকর হবে। 2020 সালের 25শে মে মিনেসোটার মিনিয়াপোলিসের সাবেক শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা ডেরেক শৌভিনের হাতে নিহত হন টেক্সাসের হিউস্টনের বাসিন্দা জর্জ ফ্লয়েড। ফ্লয়েডের এই মৃত্যুতে সারা দেশে ক্ষোভ ছড়িয়ে পড়লে পুলিশ সংস্কারের দাবি ওঠে। তবে এই ঘটনার পরে 5 বছর পার হলেও সে দাবি কতটা পূরণ হয়েছে তা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। তবে মিনিয়াপোলিস পুলিশ প্রধান ব্রায়ান ওহারা জানিয়েছেন, কমিউনিটির বাসিন্দাদের বিশ্বাস অর্জনে তারা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। মিনেসোটার মিনিয়াপোলিস শহরের একটি রেস্টুরেন্টে নিরাপত্তা কর্মী হিসেবে কাজ করতেন কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড। তবে জাল নোট ব্যবহারের অভিযোগ এনে টেক্সাসের হিউস্টনের বাসিন্দা জর্জ ফ্লয়েডকে 2020 সালের 25শে মে আটক করে মিনিয়াপোলিসের সাবেক শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা ডেরেক শৌভিন। আটকের পর ফ্লয়েডের ঘাড়ে হাঁটু রেখে তাকে সড়কের ওপর চেপে ধরেন শৌভিন। এ সময় নিঃশ্বাস নিতে না পেরে পুলিশের কাছে তাকে ছেড়ে দেয়ার আকুতি জানান ফ্লয়েড। এ সময় ফ্লয়েডকে বারবার বলতে শোনা যায়, আই ক্যান্ট ব্রিথ। ওই সময় ফ্লয়েডকে ছেড়ে দিতে পুলিশকে অনুরোধ করেন এক পথচারীও। পরে অ্যাম্বুলেন্সে করে ফ্লয়েডকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় শৌভিনের বিরুদ্ধে আনা 3টি অভিযোগই আদালতে প্রমাণিত হলে তাকে 22.5 বছর কারাদণ্ড দেন আদালত। তবে এই হত্যাকাণ্ডের পর দেশে ব্যাপক আন্দোলন শুরু হয়। 5 বছর পর সেই ঘটনার বর্ণনা দিলেন মিনিয়াপোলিস পুলিশের প্রধান ব্রায়ান ওহারা। সেই সাথে সারা দেশে কৃষ্ণাঙ্গদের নির্বিচারে হত্যা বন্ধ সহ পুলিশ সংস্কারের দাবি তোলেন আন্দোলনকারীরা। তবুও 2020 সালের ওই ঘটনার পর মিনিয়াপোলিসের সহিংস অপরাধ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। তবে আইন শৃঙ্খলা বজায় রাখতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন পুলিশ কর্মকর্তারা, এমনটাই জানালেন মিনিয়াপোলিস পুলিশ প্রধান। এই ঘটনার পর সাধারণ মানুষের সাথে পুলিশের সুসম্পর্ক তলানিতে গিয়ে ঠেকলেও তাদের কার্যক্রম কিছুটা উন্নতি হয়েছে বলে জানান স্থানীয় এক বাসিন্দা।
এদিকে মিনিয়াপলিস পুলিশের প্রধান জানান, তার শহরে অপরাধ প্রবণতা কমিয়ে আনার পাশাপাশি কমিউনিটির বাসিন্দাদের বিশ্বাস স্থাপন করে তাদের পাশে দাঁড়ানোর আশা প্রকাশ করেন ব্রায়ান ওহারা। ট্রাম্প প্রশাসনের নেওয়া বিভিন্ন বিতর্কিত পদক্ষেপের কারণে চরম ঝুঁকির মুখে দেশের গবেষণা খাত। বাজেট কাটছাঁট, প্রকল্প বাতিল আর কর্মকর্তাদের বরখাস্তের ঘটনায় প্রচণ্ড অসন্তোষ তৈরি হয়েছে গবেষকদের মাঝে। এই পরিস্থিতিতে ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং গবেষণা কেন্দ্র আমেরিকার গবেষকদের প্রতি আগ্রহ প্রকাশ করে তাদের আকৃষ্ট করার চেষ্টা করছে নানাভাবে। এরই মধ্যে ইউরোপকে বিজ্ঞান গবেষণার বিশ্ব কেন্দ্রের তৈরির লক্ষ্যে 500 মিলিয়ন ইউরো বরাদ্দের ঘোষণা দিয়েছে ইউরোপিয়ান কমিশন। দেশে গবেষণা বান্ধব পরিবেশ ক্রমশ সংকুচিত হচ্ছে। ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক বেশ কিছু নীতিগত সিদ্ধান্ত এর কারণ। একাধিক গবেষণা প্রকল্পে হঠাৎ অর্থায়ন বন্ধ করা, গবেষকদের বরখাস্ত করা আর গবেষণায় রাজনৈতিক হস্তক্ষেপ, এমন সব ঘটনায় আতঙ্কিত দেশের গবেষক মহল। এই সুযোগ কাজে লাগাতে চায় ইউরোপ। নিজেদের প্রথম সারির বিশ্ববিদ্যালয় আর গবেষণা কেন্দ্রে নিয়োগ দিতে চাইছে আমেরিকার প্রতিভাবান গবেষকদের। ফ্রি ইউনিভার্সিটি অফ ব্রাসেলসের প্রেসিডেন্ট জ্যাঙ্ক ড্যাঙ্কান বলেন, এই বিশ্ববিদ্যালয়ের দুটি গবেষণা প্রকল্পে হঠাৎ করে অর্থায়ন বন্ধ করে দিয়েছে ট্রাম্প প্রশাসন। With the administration priorities has affected our university, of course, to a much lesser scale than what is happening in the US. অন্যদিকে ব্রাসেলসের এই বিশ্ববিদ্যালয়ে আমেরিকান গবেষকদের জন্য তৈরি করেছে নতুন 19টি অ্যাপার্টমেন্ট। নিয়োগ প্রক্রিয়া সহজ করতে চালু করা হয়েছে মেইল ভিত্তিক হেল্প ডেস্ক, যেখানে এরই মধ্যে 100টিরও বেশি মেইল জমা হয়েছে, যার বেশিরভাগই এসেছে নিউ ইয়র্ক, বোস্টন আর ক্যালিফোর্নিয়া থেকে। Opportunity for funding research that faces abrupt cuts and which is important for science in general and for humanities. ইউরোপকে বিজ্ঞান গবেষণার বিশ্বকেন্দ্র বানানোর লক্ষ্যে 2025 থেকে 2017 সালের মধ্যে 500 মিলিয়ন ইউরো বরাদ্দের ঘোষণা দিয়েছে ইউরোপিয়ান কমিশন। We've had a number of mobility grants. We believe there might be a specific interest now from scientists currently working in the US in order to apply. তবে ডেটা ফ্রম ব্রুগলের দেয়া তথ্য অনুযায়ী আমেরিকার শীর্ষ গবেষণা প্রতিষ্ঠানে কর্মরত একজন প্রফেসরের বার্ষিক আয় $5 লাখ থেকে শুরু করে $10 লাখ পর্যন্ত পৌঁছতে পারে। অন্যদিকে ইউরোপের নামকরা ইউনিভার্সিটিগুলোতে একজন প্রফেসরের বার্ষিক আয় সচরাচর 75,000 ইউরোর বেশি নয়। বেতনের এই বিশাল পার্থক্য আমেরিকার অনেক গবেষকের ইউরোপে পাড়ি জমানোর পথে একটি বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। মেমোরিয়াল ডে ঘিরে দেশের দক্ষিণ প্লেইনস এবং মিসিসিপি উপত্যকার প্রায় 15 মিলিয়ন মানুষ বিরূপ আবহাওয়ার ঝুঁকিতে। মে মাসে এমন নর্থইস্টারকে বিরল হিসেবে দেখা হচ্ছে। এর মাঝেই গত 2 দশকের চেয়েও বেশি পর্যটক এবার মেমোরিয়াল ডেতে ভ্রমণ করবে বলে জানিয়েছে আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশন। AAA বলছে, আগের সব রেকর্ড ভেঙে সপ্তাহান্তে 45 মিলিয়নের বেশি মানুষ ঘুরতে বের হতে পারে। বিমান ভাড়ার পাশাপাশি গ্যাসের দাম গত বছরের তুলনায় কম হওয়ায় নাগরিকরা ভ্রমণে উৎসাহী হচ্ছেন। শুধু শুক্রবারই 3 মিলিয়নের বেশি মানুষ ভ্রমণে বের হয়েছে বলছে TSA। এদিকে এবার অভ্যন্তরীণ ভ্রমণে রিয়েল আইডি দেখানোর বাধ্যবাধকতা প্রায় 90% মানুষ পূরণ করেছে। আসছে সোমবার মেমোরিয়াল ডে। বিশেষ এই দিনটি ঘিরে এরই মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ ভ্রমণে বের হয়েছে বলে খবর দিয়েছে ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন বা TSA। বলা হচ্ছে, গত কয়েক বছরের তুলনায় বিমান ভাড়া এবং গ্যাসের দাম কম হওয়ায় ভ্রমণে আগ্রহী হচ্ছেন অধিকাংশ মানুষ। গত 2 দশকের চেয়েও বেশি পর্যটক এবারের মেমোরিয়াল ডেতে ভ্রমণ করবে বলে জানিয়েছে আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশন। AAA বলছে, আগের সব রেকর্ড ভেঙে সপ্তাহান্তে 45 মিলিয়নের বেশি মানুষ ঘুরতে বের হতে পারে, যার মাঝে 90%ই রাজপথকে বেছে নিচ্ছেন ভ্রমণে। এছাড়া দেশে আন্তর্জাতিক পর্যটক 14% পর্যন্ত কমে যাওয়ার সুযোগ নিতে চাইছেন অনেকেই। শুধু শুক্রবারেই 3 মিলিয়নের বেশি মানুষ ভ্রমণে বের হয়েছে বলে তথ্য দিয়েছে TSA, যা একদিনের ইতিহাসে 3য় সর্বোচ্চ রেকর্ড। এদিকে এবার অভ্যন্তরীণ ভ্রমণে রিয়েল আইডি দেখানোর বাধ্যবাধকতা প্রায় 90% মানুষ পূরণ করেছে বলে তথ্য দিয়েছে TSA। অর্থাৎ করোনা মহামারী পরবর্তী একটি দারুণ ছুটি কাটানোর যখন পরিকল্পনা করছে সাধারণ মানুষ, তখন চোখ রাঙাচ্ছে বিরূপ আবহাওয়া।
আসন্ন মেমোরিয়াল ডে ঘিরে দেশের দক্ষিণ প্লেইনস এবং মিসিসিপি উপত্যকার প্রায় 13 থেকে 15 মিলিয়ন মানুষ বিরূপ আবহাওয়ার ঝুঁকিতে। টেক্সাস থেকে অ্যালাবামার বিস্তীর্ণ অঞ্চল, মেমফিস, টেনেসি, ডেনভার এবং কলোরাডো স্প্রিংস মূলত প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়তে পারে। মে মাসের শেষ দিকে এসে এমন ঠান্ডা আবহাওয়া অনেকে কল্পনাই করতে পারছেন না। আসছে মেমোরিয়াল ডের আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে সেদিন দেশের কেন্দ্রস্থলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নর্থ এবং সাউথ ডেকোটা থেকে উপসাগরীয় অঞ্চলে এবং সাউথ ইস্টে ভারী বৃষ্টি পড়তে পারে। এছাড়া টেক্সাসের কিছু অংশে এক বা একাধিক ঝড় আঘাত হানতে পারে। মেঘলা এবং আর্দ্র আবহাওয়ার কারণে প্লেইনস এবং মিড আটলান্টিক জুড়ে তাপমাত্রা 50 থেকে 70 ডিগ্রি ফারেনহাইটের মধ্যে থাকতে পারে, যা গড় তাপমাত্রার চেয়ে 10 থেকে 20 ডিগ্রি কম। তার মানে দেশের উত্তর পূর্বাঞ্চলে মাঝে মাঝে সূর্যের দেখা মিললেও মেঘলা আবহাওয়া বিরাজ করতে পারে। আর দেশের পশ্চিমাঞ্চলে হালকা বাতাস বয়ে গেলেও রৌদ্রোজ্জ্বল থাকার সম্ভাবনাই বেশি। দেশের বিভিন্ন স্টেটের অভিবাসন আদালতের শুনানিতে উপস্থিত হওয়া কয়েক ডজন অভিবাসীকে চলতি সপ্তাহে গ্রেপ্তার করা হয়েছে। আটক হওয়া অভিবাসীদের আইনজীবীরা জানিয়েছেন, আইস পরিচালিত এই অভিযানগুলো এমন ব্যক্তিদের লক্ষ্য করে চালানো হয়েছে যারা 2 বছরের কম সময় ধরে আমেরিকায় বসবাস করছেন। এদিকে গুয়াতেমালার একজন সমকামী অভিবাসীর প্রত্যাবর্তনের সুবিধা দিতে ট্রাম্প প্রশাসনকে নির্দেশ দিয়েছেন ফেডারেল বিচারক। চলতি সপ্তাহে দেশের বিভিন্ন শহরে অভিবাসন আদালতের শুনানিতে অংশ নেওয়ার পরে ফেডারেল অভিবাসন কর্মকর্তারা কয়েক ডজন অভিবাসীকে গ্রেফতার করেছেন। আইনজীবীরা জানিয়েছেন, অভিযানগুলো এমন ব্যক্তিদের লক্ষ্য করে চালানো হয়েছে যারা 2 বছরের কম সময় ধরে আমেরিকায় বসবাস করছেন। পরিবারের সদস্য, আইনজীবী এবং সংবাদ প্রতিবেদন অনুযায়ী ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইস কর্মকর্তারা নিউ ইয়র্ক সিটি, ফিনিক্স, লস অ্যাঞ্জেলেস এবং সিয়াটলের আদালত ভবন থেকে এসব অভিবাসীদের আটক করেছেন। আটক হওয়া অভিবাসীদের পরিবারের সদস্য এবং আইনজীবীরা জানান, বেশ কিছু ক্ষেত্রে গ্রেপ্তারের আগে বিচারকরা মামলা খারিজ করে দিয়েছিলেন। সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন, আদালত এবং বিদ্যমান আইন তার অবৈধ অভিবাসী বিতরণ প্রচেষ্টাকে ধীর করে দিয়েছে। চলতি বছরের শুরুতে জারি করা আইসের নির্দেশিকায় বলা হয়েছিল, যদি কোনো অভিবাসী সক্রিয়ভাবে আশ্রয় প্রার্থনা না করে থাকেন তবে তাদের দ্রুত দেশ থেকে বিতরণের ব্যবস্থা করতে হবে। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্পের অভিবাসন নীতিগুলি তার প্রশাসনের কঠোর অবস্থানের প্রমাণ করে। তবে এই পদক্ষেপগুলি মানবাধিকার এবং ন্যায় বিচারের পক্ষে যায় কিনা তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। এসব নীতির বাস্তবায়ন ভবিষ্যতে দেশের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘস্থায়ী নেতিবাচক প্রভাব ফেলবে বলেও সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। এদিকে ট্রাম্প প্রশাসনকে একজন সমকামী গুয়াতেমালান ব্যক্তিকে দেশে প্রত্যাবর্তনের সুযোগ করে দেওয়ার নির্দেশ দিয়েছেন একজন ফেডারেল বিচারক। ওই ব্যক্তি জানিয়েছিলেন যে তিনি মেক্সিকোতে নির্যাতিত হওয়ার আশঙ্কায় রয়েছেন। এরপরও তাকে সেখানে নির্বাচিত করা হয়েছিল এবং কর্মকর্তারা তার মামলায় একটি ত্রুটির কথা স্বীকার করার পরই এই নির্দেশনা দেওয়া হয়েছে। সামারের সাথে সাথে নিউ ইয়র্ক সিটি জুড়ে আউটডোর ডাইনিংগুলোতে ক্রেতাদের ভিড় বাড়ছে। চলতি বছর 2600 আউটডোর ডাইনিংয়ের অনুমতি দিয়েছে সিটি কর্তৃপক্ষ। খোলা আকাশের নিচে খাবার গ্রহণের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত সিটির নাগরিকেরা। রেস্টুরেন্ট মালিকরাও মনে করছেন, আউটডোর ডাইনিং চালুর পর আগের তুলনায় তাদের বিক্রি বেড়েছে। রোদ্দুজ্জ্বল দিনে খোলা আকাশের নিচে মুখরোচক সব খাবার এবং পরিবারের সদস্যদের সাথে সময় কাটানোর সুযোগ থাকে আউটডোর ডাইনিংগুলোতে। তবে এজন্য সিটির নাগরিকদের অপেক্ষা করতে হয় সামারের জন্য। চলতি বছর আউটডোর ডাইনিং চালু হয়েছে 1 এপ্রিল থেকে। এবছর আউটডোর ডাইনিং এর জন্য প্রায় 3400 আবেদন জমা পড়ে, যা কোভিডের আগের সময়ের তুলনায় প্রায় 2.5 গুণ বেশি। তবে নানা যাচাই বাছাইয়ের পর অনুমোদন পেয়েছে 2600টি। এর মধ্যে 600টি রেস্টুরেন্ট রাস্তার উপরে এবং 2000 ডাইনিং চালু করা হবে সাইডওয়াকের ওপরে। এরই মধ্যে সিটিবাসীর কাছে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে এই আউটডোর ডাইনিং। পরিবারের সদস্যদের নিয়ে আনন্দময় একটা সময় কাটানোর কথা বলছেন তারা। It's so great place for eating seafood and it's a 4 times. So happy that they are really enjoying dining outside. কোভিডের পর থেকে আউটডোর ডাইনিং পরিচালনায় বেশ কঠোর হয়েছে সিটি ট্রান্সপোর্টেশন ডিপার্টমেন্ট। এর ফলে বেশ কিছু নতুন নিয়মের পাশাপাশি আউটডোর ডাইনিং স্থাপনে খরচ বেড়েছে আগের তুলনায়। তারপরে এই সময়টায় বিক্রি বাড়ায় রেস্টুরেন্ট মালিকরা বাড়তি সুবিধা পান বলে টিভিএন 24-কে জানান এই বিক্রেতা। They love the outside, of course. You know, it's natural. You're in the nature and
You have some trees, you have some good food. প্রধান সড়ক কিংবা সাইডওয়াকের উপর ডাইনিং চালু রাখা যাবে 29 নভেম্বর পর্যন্ত। এরপর নিজ উদ্যোগেই আউটডোর ডাইনিং এর অবকাঠামো সরিয়ে নিতে হবে রেস্টুরেন্ট মালিকদের। মহামারী থেকেই সিটিতে জনপ্রিয় আউটডোর ডাইনিং, তাই তো এই বছর ডাইনিং আউট এনওয়াইসি প্রকল্পের অধীনে 5টি বড় জুড়েই বাড়ানো হয়েছে এই সেবা। সেই সাথে পরিচ্ছন্নতা এবং নিরাপত্তা নিশ্চিতেও সিটি কর্তৃপক্ষ নিয়েছেন বাড়তি উদ্যোগ। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।